নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 2022 সালে জেল পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তারপর যথারীতি শারীরিক পরীক্ষা নেওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কোনো নামগন্ধ নেই। সোমবার জেল পুলিশের চাকুরি প্রত্যাশী যুবকরা অধিকর্তার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ, 2022 সালে জেল পুলিশের নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা হওয়ার পর এখন পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাই দপ্তরের মন্ত্রী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আজ ফের সরব হয়েছে। তাদের বক্তব্য, 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, অথচ তাদের নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না। নিয়োগ প্রক্রিয়া এতটা গতিহীন হয়ে পড়ায় তারা হতাশ বলে জানায়। তাদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, না হলে তাদের বিষ দেওয়া হোক। কারণ ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেও যদি বেকারদের নিয়ে খেলা হয়, তাহলে এর চাইতে বড় উদ্বেগের কিছু নেই বলে জানান তারা। আমরা জেল পুলিশের 2022-এর ক্যান্ডিডেট। আমাদের 2022-এর মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে, কিন্তু কখনো আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও কখনো প্রদান করা হয়নি আমাদেরকে। এবং 4 বছর চলে যাচ্ছে, তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয়, তাহলে আমরা কীভাবে থাকবো বলেন? নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দাও, নয়তো এত 4 বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না। সরকার যেহেতু আছে, বা সরকার এমনও নাই যে সরকার গেছে, সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার, স্টেটেও এই সরকার, তো দিতে 4 বছর একটা, ঠিক আছে 2 বছর 1 বছর একটা অপেক্ষা করতেই আছে। কিন্তু আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে 4 বছর ধরে 5 বছর ধরে এমন, এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু সবার সাথে 10,000-এর বেশি আমাদের লোক টিকে রয়েছে, কিন্তু এখনো ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও বের হয়নি। তো সরকারটাও একটু দৃষ্টি আকর্ষণ করুক আমাদের দিকে, যেমন আমাদের সান্ত্বনা চাকমা মহোদয় আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন তাড়াতাড়ি আগানো হোক। রবিবার জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলি উৎসব ছিল। প্ল্যাটিনাম জুবলি উৎসবের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক বিপ্লব বৈদ্য। সংবাদ সংগ্রহ করে জুলাইবাড়ি স্কুল রোড দিয়ে বাজারের দিকে যাওয়ার সময় সাংবাদিক বিপ্লব বৈদ্যকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে শাসক দলাশ্রিত দুষ্কৃতী বিশু নাম ও মিঠুন বণিক। বিপ্লব বৈদ্য কোনো কথা বলে চলে যেতে চাইলে দুষ্কৃতী দয় বিপ্লব বৈদ্যের পিছু ধাওয়া করে তাকে আটক করে। অভিযুক্ত বিশু নম সাংবাদিক বিপ্লব বৈদ্যের পথ আটকে তাকে মারধর শুরু করে। অপরদিকে মিঠুন বণিক বিপ্লব বৈদ্যকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে। এতে বিপ্লব বৈদ্য আহত হয়। তারপর বিপ্লব বৈদ্য কোনো ক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করে। দুষ্কৃতিকারীরা বিপ্লব বৈদ্যকে প্রাণে নাশের হুমকি দেয়। পরবর্তী সময় বিপ্লব বৈদ্য জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার মহকুমা সাংবাদিকরা জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায়। তারপর তারা বিপ্লব বৈদ্যকে নিয়ে বাইখোড়া থানায় যায়। 2 অভিযুক্তের নামে বাইখোড়া থানায় মামলা দায়ের করেন সাংবাদিক বিপ্লব বৈদ্য। মহকুমা সাংবাদিকদের পুলিশের নিকট দাবি জানায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এদিকে থানায় মামলা দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ 2 অভিযুক্ত বিশু নম ও মিঠুন বণিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ পর্যন্ত পুলিশের ভূমিকা ঠিকঠাক থাকলেও পরবর্তী সময় পুলিশের ভূমিকা হতাশজনক। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বেল অ্যাবল্ড ধারা মামলা লিপিবদ্ধ করে থানা থেকে ছেড়ে দেয়। 2 অভিযুক্তের মধ্যে এক অভিযুক্ত আবার খুনের দায়ে জেল খাটা আসামি। স্বাভাবিকভাবে এই ধরনের অভিযুক্তকে থানা থেকে ছেড়ে দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। আজ প্রায় 5:30 নাগাদ সকালে প্রায় একটা প্রোগ্রাম ছিল জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেখান থেকে প্রোগ্রাম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু 2জন দুর্বৃত্ত, একজনের নাম বিশ্বজিৎ নম এবং অপর একজনের নাম মিঠুন বণিক, তারা 2জন আমাদের শান্তিরবাজার মহকুমা সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য ওনার উপর আক্রমণ করেন। তো সেই ঘটনা নিয়ে আমরা এখন বাইখোড়া থানাতে এসেছি। বাইখোড়া থানাতে আমরা একটা মামলা করেছি 2জনের বিরুদ্ধে এবং দ্রুত তাদেরকে
গ্রেপ্তার করার জন্য দাবি তুলছি। যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনও গড়ে তুলতে পারি। আমরা চাইছি যাতে সাংবাদিকদের যেভাবে নিরাপত্তা দেওয়া হোক, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে ড্রাগসের রমরমা সহ বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন। তিনি আরো বলেন, রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির জনসমাবেশ থেকে জেপি নাড্ডা ঘোষণা দিয়েছেন মাধ্যমিক পাশ করলে মেয়েদের স্কুটি প্রদান করা হবে। তিনি কিভাবে কথা বলতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন। এনএসইউআই রাজ্য সভাপতি বলেন, মাধ্যমিক পাশ করলে একজন ছাত্রীর বয়স 16 বছর থেকে 17 বছর হয়। সে জায়গায় ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 18 বছর বাধ্যতামূলক। কিভাবে এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন এনএসইউআইর সভাপতি। আপনারা জানেন, গতকাল আগরতলায় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা দিয়ে গেছেন কি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মেয়েদের, প্রথম 100 জন মেয়েদের স্কুটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। আমরা জানি, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মোটর অ্যাক্ট, রাস্তার মধ্যে গাড়ি চালানোর জন্যে ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্য 18 বছর বয়স। যখন একটি মেয়ে, একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে, তার বয়স 16 থেকে 17 বছরই হবে, 18 বছর হওয়ার নো চান্স। তো সেই মাপকাঠিতে কীভাবে তিনি এই ঘোষণাটি দিলেন, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি দুটো দিয়ে খোকলা, বেসলেস প্রতিশ্রুতি। আমরা আন্দোলনে এইসব পিটি ম্যাটার্স নিয়ে মাঠে নামবো না। আমরা মাঠে নামবো বিদ্যাজ্যোতি নিয়ে, আমরা মাঠে নামবো ইউজিসি নিয়ে। এইসব পিটি ম্যাটার্স বা মিথ্যা কথার জন্য আমরা মাঠে নামবো না, কারণ তারা এটা পলিটিক্যাল রাজনৈতিক ফায়দা তোলার জন্য বলে গেছে। মাঠের মধ্যে এসে যখন জেপি নাড্ডা দেখলেন যে কোনো ভালো রেসপন্স পাচ্ছেন না, তখন উনি এই প্রকল্পের কথা বলে উনি একটা ফ্লো তুলতে চাইছেন, একটা রাজনৈতিক লাভ তুলতে চাইছেন। 3 বছর আগে বিজেপির প্রতিশ্রুতি, বিজেপির ভিশন ডকুমেন্টে আপনাদের আমার কাছে আছে এটা, সেখানেও তারা বলেছিল যে ছাত্রছাত্রীদের তারা স্কুটি দেবে, সেটাই এখনও দিতে পারেনি। আর মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা উত্তীর্ণ হবে তারা স্কুটি দেবে, সেটা আপনারা ভাবলেন কী করে? তাদের কোনো কথাই ঠিক নেই, তারা সব জুমলা বলার আছে বলে ফেলে, বাস শেষ, ফিনিশ। রবিবার রাতে রাজধানীর বটতলাস্থিত এক দোকান থেকে উদ্ধার হয় জয়দীপ দত্ত নামে এক ব্যবসায়ীর মৃতদেহ। মৃত ব্যবসায়ীর বাড়ি নরসিংগড় এলাকায়। বাড়ির লোকজনরা দীর্ঘক্ষণ জয়দীপের ফোন না পেয়ে দোকানে এসে দেখেন ঝুলন্ত মৃতদেহ এবং দোকানের মধ্যে কিছুক্ষণ পর ছুটে আসে কর্মচারী সুদীপ ঘোষ। সুদীপ ঘোষের বাড়ি রাজধানীর অরুন্ধতিনগর এলাকায়। জয়দীপ দত্তের পরিবারের লোকজনদের অভিযোগ, সুদীপ ঘোষ খুন করে ঝুলিয়ে রেখেছে। কারণ সুদীপ দাবি করছে দোকানের পার্টনারশিপে নাকি তিনিও রয়েছেন। জয়দীপ দত্ত মানসিকভাবে অবসাদগ্রস্ত, ঋণে জর্জরিত এবং পারিবারিক অশান্তিতে ভুগছে বলে অভিযোগ করেন দোকানের কর্মচারী সুদীপ ঘোষ। তখনই জয়দীপের বাড়ির লোকজনরা সন্দেহ হয় কর্মচারী সুদীপ ঘোষ খুন করেছে জয়দীপ দত্তকে। এদিকে ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ছুটে যায়। পুলিশ আটক করে সুদীপ ঘোষকে। তারপর উত্তেজিত ব্যবসায়ী সহ জয়দীপের পরিবারের লোকজনেরা সুদীপ ঘোষকে উত্তম মধ্যম দেয়। জয়দীপের পরিবারের লোকজনদের অভিযোগ, সুদীপ ঘোষ গত 1 বছর ধরে দোকানে কর্মচারী হিসেবে থাকেন। এর মধ্যে আজ মৃতদেহ উদ্ধার হওয়ার পর সুদীপ দাবি করে এ দোকানের পার্টনারশিপ নাকি সে নিজেও রয়েছে। তখনই তাদের সন্দেহ হয়। আরও সন্দেহ হয় মৃতদেহ ঝুলন্ত অবস্থায় হলেও দেহের 70% মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো সিসি ক্যামেরায় ফুটেজ ডিলিট করেছে কেউ এবং সিসি ক্যামেরার ফুটেজ সুদীপ ডিলিট হয়েছে বলে জয়দীপের পরিবারের অভিযোগ। এমনকি দোকানের শাটার পর্যন্ত বাইরে দিয়ে লাগানো ছিল। তাতেই তারা ধরে নিয়ে জয়দীপ দত্তকে খুন করা হয়েছে। এদিকে পুলিশ গণধোলাই থেকে কোনো ক্রমে উদ্ধার করে সুদীপকে থানায় নিয়ে গেলে পরবর্তী সময় জয়দীপের পরিবারের লোকজনরা থানায় গিয়ে বিক্ষোভ দেখায়। এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায় পুলিশ। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। অনেক কিছু ব্যাপার আছে, টাকা পয়সা নিয়ে
আচ্ছা এ আমার মনে হয় টঙ্গা আছে কি লিগে মারতে পারে এটা বিষয় লুকই আমার হ্যাঁ কি করে এমনি? যে কর্মচারী আর এক পার্টনার বলে যে কর্মচারী দিবে কোনো পার্টনার না আচ্ছা এরা বলে যে 3-4 দিন আগে ধরে আমার বন্ধু মরে যাবো এখন কি তা চাও তোমরা তুই তোর শাটার লাগি না থাকলে লাগে এখন কি তা চাও সুস্থ বিচার চাই ছেলে মশাই সন্দেহ করবো পার্টনার যেহেতু আমার উপরে সন্দেহ করবো কিন্তু আজকের থেকে এক মাস আগের থেকে হ্যাঁ খবর লইয়া দেওয়া বিজু শ্রীবিতে 2 লাখ টাকা ঋণ আছে 2 বছর আগে এরপরে এদিকে বুম্বাবের একজন দোকান টাইনে পা 2-2.5 লাখ টাকা এরপরে এর ভাই ছোটো ভাইয়ের লোকের সম্পর্ক ভালো না ভাই বুঝি বলে সবসময় ওষুধ তাবিজ করে হ্যাঁ তারপরে ফোনপের থেকে 4-5 লাখ টাকা লোন লয়ে রাখছে এরপরে আমি অনেক আগে কিছু কিনি টাকা দিয়ে কম হয়ে গেছে হ্যাঁ বলে কিতা কিনলা কি বলে খেলে নেটে লাগে অনলাইন লাগাইছে এটা নষ্ট হয়ে গেছে ভালো কথা এরপরে এর প্রায় সময় আমি সুসাইড করে মরে যাবো এর ভাইরে আমি জানাইছি এর বাবারে জানাইছি এর ওয়াইফ কইতাছে যে তুমি আমার দেওর তার লোক সম্পর্ক ভালো না তুমি আমার দেওর জানাইছো শ্বশুরে জানাইছো আমি এর গার্জেন এটা জানাইতাম না প্রায় সময় ওইদিকে আমাদের একটা গুডাউন আছে তো গুডাউনের ভিতরে মরে যাবো তখন আমার হ্যাঁ আগে বলতো যে আমি যদি মরে যাই তুমি বলে ফাঁসবে আচ্ছা হ্যাঁ কি কোন সময় আজকে দোকানে তোমার লগে হেলার কথা হয়েছিল না শনি রবিবার রবিবার হ্যাঁ দোকান খুলে না আচ্ছা। শনিবারে কালকে 8 তারিখ হ্যাঁ বার্থডে দিকটা কালকে গেছে গা আমার ফোন করছিল আমি করছিলাম একটা এনসিসি টেস্ট তাদের একটা অভিযোগ তাদের গার্জেনের যে তুমি নাকি পয়সার কারণে এই হত্যাটা করছো আমার কেউ 1 কোটি টাকা মাইনে দিলে এটা করতাম না। আর আমি হ্যাঁ ধরে তো টাকা মানে এত লোনের টাকা আমি দিছি 3 লাখ টাকার মতন দোকানে দিছি আচ্ছা আর আমার ভাইয়ে দিছিল 1,25,000 টাকা আমরা আধা ঘন্টা আগে একটা খবর পেলাম ফার্মাসির সঙ্গে রেস্টুরেন্ট কাউন্টারের দ্বিতীয় তলাতে একটা লোক তার দোকানে সুইসাইড করছে হ্যাঁ মানে পড়ে রয়েছে আর কি আমরা একটা তারপর মামলা দিয়া হ্যাঙ্গিং অবস্থায় আছে আমরা অতটুকুই পাইছি বাকিটা সব আমরা জীবিতে পাঠাইতে আছি ময়নাতদন্তের জন্য বাকিটা দেখা যাবে হ্যাঁ ইনভেস্টিগেশন চলছে। রাজধানীর কবিরাজ টিলা স্পোর্টস স্কুল রোডে টিএনজিসিএল এর দক্ষিণ জোনের কাস্টমার কেয়ার অফিস রয়েছে দীর্ঘ 6 থেকে 7 বছর ধরে অফিসটি সেখানে রয়েছে সম্প্রতি অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় বিষয়টি জানার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে সোমবার অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অফিসের মালপত্র গোছানোর কাজ শুরু করে স্থানীয়রা একত্রিত হয়ে বাধা দান করে স্থানীয়দের দাবি অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না অফিসটি সেখান থেকে সরিয়ে কৃষ্ণনগর এলাকায় নিয়ে গেলে তাদের সমস্যা হবে এদিন স্থানীয়রা অফিসটিতে গিয়ে কর্মীদের সাথে কথা বলেন কিন্তু কর্মীরা জানিয়ে দেন তাদের কিছু করার নেই তাদের কাছে নির্দেশ এসেছে অফিসটি সরিয়ে নেওয়ার তখন স্থানীয়রা অফিসটিতে তালা ঝুলিয়ে দেয় এমনিতে তো এখান থেকে আমরা সবসময় তারা ডাকলে পাই না এর মধ্যে কৃষ্ণনগর যদি যাই তাহলে আমরা কোন সময় আমরা একটা বিপদ কখনো কি লয়ে যেত এখান থেকে বিলিং অফিসটা রাখবো কিন্তু না আমরা বিলিং অফিস রাখলেও তো আমরা পুরো আছে অফিসের সেক্টর জিনিসটা রাখতে হবে আমরা পুরো এখানে যাতে আমরা সুবিধা অসুবিধা যাতে এলাকাবাসী আমরা ইয়ে করতে সুবিধা ভোগ করতে পারি আর এটা তো ভাই আমরা চালাচ্ছি না হ্যাঁ আমাদের উপরমহল কিছু কইছেন আপনারা তার আগে সিদ্ধান্ত নিয়েছে অফিস একসঙ্গে করে দেয় আমরা দুটো অফিস একটা দলেশ্বর 9 জন একটা আমরা সাউথজন এখন অফিস সিদ্ধান্ত নিয়েছে যে একসঙ্গে অফিস করবে এই অবজেকশন দিচ্ছে আমাদের আটকে রেখেছে আমাদের তাহলে সাউথ জোনের যারা আছে তারা কিভাবে এত দূরে যাইব কি কোনো সিদ্ধান্ত করছে এটাই তারা তো আমাদের বেরো করছে কিন্তু আমাদের উপর তো অনেক মাথা আছে আপনারা তারা কইছেন না বিষয়টা আজকে আমরা সিট করার করা গেছি সেই আটকা রাখছে আমরা অনেক জিনিসও বাইর করে লিখছি বাইর দিয়ে অফিসিয়াল অর্ডারে তো এলাকাবাসী যা আইছে এই বিষয়টা জানাইছেন আপনারা জানাইছি আমরা কি বিষয় কন্ট্রাক্টর জানাইছি আর এখন আমরা স্যারের সঙ্গে আমি কথা বলি আমাদের যে ইনচার্জ রাজধানীর শকুন্তলা রোড এলাকায় পুলিশ ডিটেকটিভ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এই অফিস পরিচালনা করা হবে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তী জানান ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক কোনো তদন্তের প্রয়োজন হলে এই অফিস থেকে সহযোগিতা নিতে পারবে জনগণ একই সাথে ম্যান পাওয়ার সিকিউরিটি
দেওয়া হবে এই অফিস থেকে। পাশাপাশি রাজনৈতিক সার্ভে এবং অর্থনৈতিক কোনো সংস্থার সার্ভেও যদি কেউ করতে চায় তাহলে পুলিশ ডিটেকটিভ অফিসে সহযোগিতা নিতে পারবে। কারোর কোনো সমস্যা যদি সাধারণভাবে মেটানো না যায় কিংবা এটি আইনিগত প্রক্রিয়া হয় তাহলে তার জন্য ল ফার্মে সরকারি আইনজীবীর সাথে যোগাযোগ করতে সহযোগিতা করবে এই পুলিশ ডিটেকটিভ সেন্টারটি। আমরা একটা নতুন কনসেপ্ট ত্রিপুরাতে নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে অলরেডি ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় শহরে এটা আছে। তো আগরতলাও স্মার্ট সিটি হচ্ছে, তো আগরতলা শহরও বড় হচ্ছে। তো আমরা সমাধান নামে একটা ইনভেস্টিগেটিভ কনসালটেন্সি আজকে আমরা এটা ওপেন করতে চলেছি। এখানে মূলত আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যদি কোনো এনকোয়ারি দরকার লাগে তখন আমরা এটা পুরোপুরি প্রফেশনাল অ্যাপ্রোচে আমরা এটা করব। আর এছাড়া ইকোনমিক সার্ভে, সোশ্যাল সার্ভে, পলিটিক্যাল সার্ভে যদি কেউ করাতে চায়, কোনো কনসার্ন যদি করাতে চান তাহলে সেটাও আমরা করব। আমরা প্রাথমিকভাবে আমাদের 8টা ডিস্ট্রিক্টে আমরা আমাদের লোকজন ওখানে আছে, বিভিন্ন জায়গা থেকে যদি আসেন তখন আমরা এটা পুরোপুরি তার কারো সম্বন্ধে যদি জানতে হয়, কারো সম্বন্ধে কোনো কনসার্ন সম্বন্ধে জানতে হয় তখন আমরা এই জিনিসটা রিপোর্টটা বানিয়ে আমরা ওনাকে দেবো আর কি। পরবর্তী সময়ে আমাদের ইচ্ছা আছে যে আমরা ওই ম্যান পাওয়ার সিকিউরিটি সেদিকেও আমরা যাচ্ছি, সেটাও আমরা ভেরি রিসেন্টলি এটা আরম্ভ করব। তো প্রাথমিকভাবে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করতে চাই। আগামী 11 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত উদয়পুর ফুলকুমারে স্থিত কৃষ্ণগৌড় জগৎবন্ধু অনন্তময় অঙ্গন আশ্রমে 3 দিন ব্যাপী রাধা গোবিন্দ নিতাই গৌড় ও জগৎবন্ধু সুন্দরের মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে। মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করে সোমবার। এদিন আশ্রমের প্রভু কিশোর বন্ধু ব্রহ্মচারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কৃষ্ণনগর জগৎবন্ধু অনন্তময় অঙ্গন আশ্রমে মন্দির প্রতিষ্ঠা বার্ষিক উৎসব উপলক্ষে আগামী 11 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান হতে যাচ্ছে। রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক অভিষেক দেবরায়, জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায় এবং সহকারী সভাধিপতি সুজন সেন, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। কৃষ্ণগৌড় জগৎবন্ধু অনন্তময় অঙ্গনের শ্রী মন্দির প্রতিষ্ঠা এবং বাৎসরিক মহা উৎসব, সেই উপলক্ষে 3 দিন ব্যাপী ভাগবত পাঠ 9 তারিখ থেকে 11 তারিখ অবধি। 12 তারিখে রক্তদান শিবির সকাল 10টায়, মধ্যাহ্নবেলা ভোগরাগ, বিকালবেলা 4টার দিকে আলোচনা সভা, সন্ধ্যায় 7টায় অধিবাস কীর্তন। 13 তারিখ সারাদিন ব্যাপী মহানাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। এটা আমরা 1 বছর পূর্ণ উপলক্ষে সেই অনুষ্ঠানগুলি আমরা করতে যাচ্ছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।